কোনো ষড়যন্ত্রে যেন গণ অভ্যুত্থানের লক্ষ্য নষ্ট না হয়, উদাত্ত আহ্বান মির্জা ফখরুলের। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল স্মরণ সভা। আর অস্থিরতা করলে সব গার্মেন্টস বন্ধ, হুঁশিয়ারি মালিকদের। উপদেষ্টাদেরও কঠোর অবস্থান। ভারতের উস্কানিতে নতুন অঘটনের শঙ্কায় সাবেক সেনা কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকারের ৩৮ দিনের মাথায় ঢাকায় লু সহ মার্কিন টিম। বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। কাল ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে বৈঠক। আওয়ামী লীগকে ছাড়াও সুষ্ঠু নির্বাচনের আশা বদিউল আলম মজুমদারের। ইসির নিরপেক্ষতার চেয়ে রাষ্ট্রের নিরপেক্ষতা জরুরি, অভিমত বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে নিহতদের ভুলে না গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শহীদদের হত্যার বিচারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া শহীদ পরিবার। সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় জানান। আহ্বান জানান কোনো ষড়যন্ত্রে বিপ্লবের লক্ষ্য যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার। জাহাঙ্গীর আকান্দের রিপোর্ট। সন্তানহারা শহীদ ইয়ামিনের বাবার এমন আর্তনাদে চোখ ভিজে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের উপস্থিত সবার। শুধু শহীদ ইয়ামিনই নয়, সন্তান হারানো এমন অসংখ্য বাবা মা ভাই বোন এসেছিলেন শহীদ মিনারে। স্বৈরাচারের বুলেটে ক্ষতবিক্ষত শহীদদের জন্য দিনভর প্রকৃতির এমন অশ্রু বিসর্জন আগে হয়তো দেখেনি কেউ। চরম বৈরী আবহাওয়ার সারাদিনের মুষলধারে বৃষ্টি আর সন্তান হারানোদের চোখের জলে একাকার যেন শহীদ বেদী। স্বৈরাচারের বুলেটে চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন আহত এমন অনেকেই এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। গত 16 বছর এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের গণহত্যার বিচার চেয়েছেন সবাই। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার ছেলের জানি একটা চোখ দেখতে পারে। সরকারের কাছে আমি বিচার চাই, আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই। এখনই আসলে হচ্ছে আমার সংসারকে আমি প্রতিষ্ঠা বিচার আপনি লাগাতে চাই। আমার সংসার কোনো কিছু নাই, তুমি ছেলে গুলি গায়া অসুস্থ আছে। গত 16 বছরের গণতান্ত্রিক সংগ্রাম এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির এই স্মরণ সভা। এতে যোগ দেন শহীদদের পরিবারের সদস্য, স্বজন, আহত এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্মরণ সভায় বিএনপির মহাসচিব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। আমি অনুরোধ করব এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। এই 16 বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, প্রায় 700 ভাই বোন তারা খুন হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে। আমাদের মায়ের যাকে ছেলে মেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে, ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, হয়তো হয়েছি, কিন্তু এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে পার্টির ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা
সংস্কার করে এমনকি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। স্মরণ সভায় বক্তব্য দেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। আজকের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান এটি শুধু 1.5 মাসের আন্দোলন সংগ্রামই হয় নাই, এটা গত 1.5 দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি। এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা ছাত্র গণ অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার যেমন আমরা বিচার চাই, একই সাথে গত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জানবাজি করে লড়াই করতে যে জীবন দিয়েছেন, আমরা একই সাথে মনে করি তাদেরও আজকে আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি। বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসেবে জানবে। আগামী আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আন্দোলনের সময় সেই সব রণসঙ্গীত ছিল স্মরণ সভায়। দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় স্মরণ সভা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। গাজীপুর, সাভার ও আশুলিয়ার বেশিরভাগ কারখানায় কাজ চলছে, এখনো বন্ধ 49টি কারখানা। আশুলিয়ায় সকাল থেকে কারখানায় কাজ করেছেন শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের জেরে অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েকদিন ধরে বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যেও শনিবার 49টি কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। গাজীপুরের সব শিল্প কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। গত কয়েকদিন নানা অজুহাতে বেশ কয়েকটি কারখানার শ্রমিক অসন্তোষ এবং নিরাপত্তার কারণে কিছু সংখ্যক কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার খোলা রাখার পর শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কারখানাগুলো বন্ধ রাখে মালিকপক্ষ। ভারতের উস্কানিতে বাংলাদেশে আরও অঘটন ঘটতে পারে, এ ব্যাপারে সবাইকে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। এক সেমিনারে এই আহ্বান জানান বিশিষ্টজনেরা। বক্তারা আরও জানিয়েছেন, গত 16 বছর পুলিশ ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা দানবে পরিণত হয়েছিল, এজন্য আয়না ঘর তৈরি হয়েছিল। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাষ্ট্রযন্ত্রকে সাহায্য করতে পারে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। সমস্ত অপরাধীদেরকে বঙ্গোপসাগরের ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বিচারালয়টা ওখানেই হইতে হবে, সো দ্যাট আমরা তাদেরকে প্রতি বিপ্লব এবং অন্যান্য কর্মকাণ্ড, টাকা পয়সা ছড়ানো, এই সমস্ত জায়গা তাদেরকে সরিয়ে দিতে পারে। পুলিশ যেভাবে জানবে পরিণত হয়েছে কিছু অফিসার, বিপ্লব কুমার, এই যে হারুন, বেনজির, এদের মতো আমাদেরও মিলিটারিতে সেরকম জিয়াউল হাসান, সোহেল বা এরকম আরো কিছু অফিসার তৈরি হয়েছে। আমার কোনো বিবেক নেই, হাসিনা আমার বিবেক। জাস্ট এই জায়গাটায় আমরা দানব তৈরি করেছি। সেমিনারে বিশিষ্টজনেরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও প্রতি বিপ্লব ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। থ্রেট বিএনপি ছিল, সো বিএনপিকে মামলা হামলা করে শেষ করো। থ্রেট সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী আপনাকে ডে টু ডে লাইফে কাজ লাগাতে পারলেও আপনাকে ক্ষমতাচ্যুত কিন্তু করতে পারে। সো উনি কি করলেন, উনি সেনাবাহিনীকে এরপর ডিস্ট্রয় করতে শুরু করলেন। সেনাবাহিনীটাকে আবার প্রফেশনাল জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা বাইরে থেকে প্রেসার দেয়া। Then by this year, India would have successfully implanted an entire military presence in Bangladesh. ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে প্রবেশ করে একটা স্থায়ী উপস্থিতি ঘটাবার আগে আমরা আমাদের বাস্তবতায় ফিরে আসতে পারছি। ভারতের উস্কানিতে এখানে আরো অনেক ঘটনা, দুর্ঘটনা, অঘটন ঘটবে এবং তার জন্য আমাদেরকে মানসিকভাবে এবং অন্যভাবেও প্রস্তুত থাকতে হবে।
ভারতের সাথে কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নেই বলেও মন্তব্য করেন বক্তারা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আগামীকাল থেকে পোশাক কারখানা চালুর পর নতুন করে অস্থিরতা তৈরি হলে শ্রম আইনের 13/1 ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক মালিকরা। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা। তবে কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। পোশাক শিল্পে বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভায় নিজেদের এমন অবস্থানের কথা জানান তারা। কারখানা চালু করার পর শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। গেল 2 সপ্তাহ ধরে এমন অস্থিরতা চলমান রয়েছে আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় তৈরি পোশাক কারখানাগুলোতে। অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে উত্তরায় নিজস্ব ভবনে ত্রিপক্ষীয় বৈঠকে বসে বিজিএমইএ। চলমান সংকটের জন্য মালিকদেরই দায়ী করলেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের। আসলে প্রতি বছর এই আন্দোলন আমাদেরও ভালো লাগে না। একটা টেকসই অবস্থানে আমাদের একসাথে চলে আসতে হবে। এই সংকটটা বুঝে আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা শিল্প উদ্যোক্তা এবং শ্রমিক দুজনেই এই দেশের নাগরিক এবং আমাদের দেশটার স্বার্থেই এবং আমাদের নিজস্ব স্বার্থেই পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা মীমাংসা করতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এমন অস্থিরতার অভিযোগ তুলে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে এই সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশকে একটা অনন্য পরিচয় নিয়ে এই গার্মেন্টস শিল্পকে হয়তো একটা অন্য জায়গায়, অন্য লেভেলে আমরা নিয়ে যাব। সেইখানেই কিন্তু আমরা দেখছি একটির পর একটা ঘটনা ঘটে এটাকে মুখ থুবড়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই শিল্প কলকারখানা, শুধু গার্মেন্টস শিল্পের কথাই বলবো না, ওষুধ শিল্প এবং অন্যান্য শিল্প কলকারখানা সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। এ সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে অন্য কেউ। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 1 মাস হলো, আমাদেরকে একটু সময় দেন। আমরা আমাদের দিক থেকে যা যা করার দরকার আছে আমরা অবশ্যই করব, কিন্তু এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হলে এই শিল্পকে বাঁচাতে হবে। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছে যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়, কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। প্রায় 4 ঘন্টা ব্যাপী এমন সব আলোচনা শেষে বাধে কিছুটা হট্টগোল। পোশাক কারখানা মালিকরা জানান, সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে শ্রম আইনের 13/1 ধারা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি আপনারা চালান, সরকার দায়িত্ব নেবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো। আর না হলে আগামীকাল থেকে আমরা 13/1 ধারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। আশুলিয়াতে কালকে আমরা সবাই খুলব, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13/1 বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমাদের থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13/1 সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এ সময় শিল্প উপদেষ্টাও সাফ জানিয়ে দেন, কারখানা বন্ধ করে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখব। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে বাঁচাতে সবার সহযোগিতা চান
উপদেষ্টারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সাম্প্রতিক দেশব্যাপী দরগা ও মাজারে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য ও হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাজার সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙচুরের সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে। ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে বলেও জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। গুলশানে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে এমন জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাস। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ প্রতিনিধি দলের অন্যরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৩৮ দিনের মাথায় দুদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আলোচিত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার বেলা ৩:৩০টার দিকে দিল্লি থেকে ঢাকা পৌঁছান তিনি। তাই স্বাভাবিকভাবেই ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা তার সফরে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার সকালে ঢাকায় আসেন মার্কিন প্রতিনিধি দলের প্রধান, যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। ঢাকায় এসেই ব্যবসায়ীদের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। পরে ঢাকায় মার্কিন দূতাবাস এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি দিয়ে জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা, ডাটা সেন্টার, পরিবহন সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে। প্রতিনিধি দলে আছেন মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। একই দিন দুপুরে তারা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত এবং পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে একথা বলেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যারা বিগত দিনে ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে নির্বাচন পরিচালনার সাথে সরাসরি যুক্ত প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী সহ 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী। তাদের শাস্তি হওয়া যৌক্তিক বলে জানান তিনি। নির্বাচন সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত বিবেচনা না করে দেশের জন্য এক হবার বিকল্প নেই বলেও জানান তিনি। পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। হ্যাঁ, 2-1 আছে, কিন্তু তারাও 2-1 যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলেই আমি মনে করি।
দেশ নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন নিরপেক্ষ হয়েও লাভ নেই। এজন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও জবাবদিহিতার মানসিকতা জরুরি বলে মন্তব্য করেছেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগে এসব কথা বলেন বক্তারা। নির্বাচন কমিশন গঠনের জন্য আগে সকল অংশীজনকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন কেউ কেউ। কমিশন গঠনের জন্য সার্চ কমিটি উন্মুক্ত রাখার পরামর্শ উঠে আসে আলোচনায়। এখন দেশে নির্বাচন কমিশন নেই, এটা অস্বস্তিকর বলেও মন্তব্য করেন বক্তাদের অনেকে। সাংবিধানিক কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে বলে মতামত উঠে আসে এই আলোচনায়। নির্বাচন কমিশন সহ সচিব সহ পুরো নিয়োগ পদ্ধতি ভিন্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন আলোচকরা। 2022 সালের নির্বাচন কমিশন আইন বাতিলের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হল ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, বেশি কর আদায় করতে হবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় করা যাবে না। সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এক আলোচনা সভায় উপদেষ্টা এমন বক্তব্য করে বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তবে অপচয় যাতে না বাড়ে সেদিকে নজর দিতে হবে। আয় বাড়াতে হবে, এজন্য প্রত্যক্ষ করের ওপরও জোর দিতে হবে। করের বৈষম্য না করে করদাতারা যাতে ইচ্ছে করে কর দেয় এমন পরিবেশ তৈরির আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবাইকে জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করার পরামর্শ দেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জুলুম করে কর আদায় চায় না জাতীয় রাজস্ব বোর্ড। আইনের সংস্কারের ওপর জোর দেন তিনি। গভীর স্থল নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আলিপুর মহিপুর মৎস্য বন্দরে হাজারো মাছ ধরা ট্রলার আশ্রয় নিয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। টাইফুন ইয়াগির প্রভাবে আজ এবং আগামীকাল সারা দেশে বৃষ্টিপাত হবে। এরপর বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই, তবে আরও 2টি লঘুচাপের আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি রয়েছে, এটা আজকেও সারা দেশে বৃষ্টি হবে। অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেটা হচ্ছে আগামীকালকেও বৃষ্টি হবে, তবে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা কমে যাবে। দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি এবং মধ্য অঞ্চলে বৃষ্টি আগামীকালকেও অনেকটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি পরশুদিন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। এবারে খেলার সংবাদ। আগামী অক্টোবরে বাফুফে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। তার এই ঘোষণায় শেষ হচ্ছে দীর্ঘ 16 বছরে বাফুফেতে কাজী সালাউদ্দিন যুগের। 2008 সাল থেকে 4 মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। 70 ও 80-র দশকে বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় ছিলেন কাজী সালাউদ্দিন। ছিলেন এদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা। ফুটবল মাঠের ক্যারিশমাকে কাজে লাগিয়ে 2008 সালে বাফুফের সভাপতির দায়িত্ব নেন সালাউদ্দিন। এরপর টানা 16 বছর বাংলাদেশ ফুটবলের গদিটা ছিল তার দখলে। নানা অনিয়ম, দুর্নীতি আর দেশের ফুটবলের অধপতনের দায়ে সমালোচিত হয়েছেন তিনি। জোর করে সভাপতির পদ দখল করে রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে। 5 আগস্ট সরকার পতনের পর সভাপতির পদ থেকে তার সরে দাঁড়ানোর দাবি জোরালো হয়েছে। তবে সালাউদ্দিন পদত্যাগ না করে আরেক দফা নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। So that's my final decision. তবে কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কিনা সেটা পরিষ্কার করেননি সালাউদ্দিন। আপনি দেশে করতে চাইছিলেন যে আসলে আপনারা কাজ করতে চান, পদত অধিকার আছে, তো সেই অধিকার থেকে আপনি সরলেন। আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ।
26 অক্টোবর নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়ে ফিফাকে চিঠি দেয় বাফুফে, যদিও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করায় 3 কোটি 20 লাখ টাকার বড় অঙ্কের বোনাস পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবার রাজধানীর একটি হোটেলে যুব ও ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর দলের হাতে বোনাসের অর্থ তুলে দেওয়া হয়েছে। এই অর্থের বড় একটা অংশ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হাতে তুলে দিয়েছেন ক্রিকেটাররা। মনির হোসেন খানের রিপোর্ট। বড় যে কোনো ম্যাচ বা সিরিজ জিতলেই ক্রিকেটাররা বিসিবি থেকে বিশেষ বোনাস পেয়ে থাকেন। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। শুধু একটি জয় নয়, পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। নিয়মিত বোনাসের চেয়ে এবারের অঙ্কটা ছিল অনেক বড়। ক্রিকেট বোর্ডের বোনাস হলেও বিশেষ আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টার হাত থেকে বোনাসের অর্থ নেন ক্রিকেটাররা। সেই অর্থের বড় একটা অংশ বন্যার্তদের সাহায্য দিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছি যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, একটি দুটি সিরিজ জয়ের চেয়ে পারফরমেন্সের ধারাবাহিক উন্নতি বেশি জরুরি। পেস বোলারদের উত্থানে সন্তুষ্ট বিসিবির নতুন বস। ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ, খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছে কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই। এ সময় প্রশ্ন ওঠে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে। তিনি ক্রিকেটে ফিরবেন নাকি বোর্ড পরিচালকের দায়িত্ব নেবেন তা নিয়ে আছে গুঞ্জন। বিসিবি সভাপতির পাল্টা প্রশ্ন, তামিম কি অবসর নিয়েছেন? তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলাকে কি সময় মতো কিভাবে হবে। আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও। রবিবার ভারত সফরে বাংলাদেশ ছাড়বে টাইগাররা। আপনার সিরিজ জয়। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কোন ষড়যন্ত্রে যেন গণ অভ্যুত্থানের লক্ষ্য নষ্ট না হয়, উদাত্ত আহ্বান মির্জা ফখরুলের। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল স্মরণ সভা। আর অস্থিরতা করলে সব গার্মেন্টস বন্ধ, হুঁশিয়ারি মালিকদের। উপদেষ্টাদেরও কঠোর অবস্থান। ভারতের উস্কানিতে নতুন অঘটনের শঙ্কায় সাবেক সেনা কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকারের ৩৮ দিনের মাথায় ঢাকায় লু সহ মার্কিন টিম। বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। কাল ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে বৈঠক। আওয়ামী লীগকে ছাড়াও সুষ্ঠু নির্বাচনের আশা বদিউল আলম মজুমদারের। ইসির নিরপেক্ষতার চেয়ে রাষ্ট্রের নিরপেক্ষতা জরুরি, অভিমত বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়, আর এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।